সুবীর বাবু আর বিক্রম বাবু তুমুল আড্ডায় মেতেছিলেন। ওদের সম্পর্কটা শুধুমাত্র লেখক আর প্রকাশকের নয়, অভিন্ন হৃদয় বন্ধু ওরা। এমন সময় মৃন্ময় ঘরে ঢুকল। বিক্রমবাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা কাকুকে আমাদের প্ল্যানটা বলেছ? না রে, এখনো বলা হয়নি। কিসের প্ল্যান? জিজ্ঞেস করলেন সুবীর বাবু। সুবীর, তুমি তো জানো এ বছর আমাদের রামধনু আর সূর্য দুটো পত্রিকারই সুবর্ণ জয়ন্তী। তাই মৃন্ময়ের ইচ্ছে দুটো পত্রিকাতেই নামী লেখকদের ইউনিক কিছু লেখা ছাপা হবে আর নতুন লেখকদের মধ্যে প্রতিযোগিতা করা হবে। বুঝতেই পারছো, প্রতিযোগিতার একজন বিচারক তুমি, বাকিটা এবার মৃন্ময় বলবে। মৃন্ময় এবার সুবীর বাবুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কাকু, আমি ভেবেছি এবছর রামধনু আর সূর্যের শারদ সংখ্যার মূল আকর্ষণ হবে বিখ্যাত লেখক বিক্রম রায়ের লেখা ভৌতিক উপন্যাস। রামধনুতে ছোটদের জন্য আর সূর্যটা বড়দের। সুবীর বাবু চমকে উঠলেন। এ কি বলছে মৃন্ময়? তার এই দীর্ঘ লেখক জীবনে তিনি ভূত নিয়ে একটা অনুগল্প পর্যন্ত লেখেননি। সত্যি কথা বলতে কি, তিনি ভূতের গল্প লেখার চেষ্টা করেননি এমন নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত নামী প্রতিষ্ঠিত লেখক হওয়া সত্ত্বেও তিনি বারে বারে ভূতের গল্প লিখতে ব্যর্থ হয়েছেন। এ হলো তার জীবনের এমন এক গোপন সত্য যা শুধু নিজের মনেই লুকিয়ে রেখেছেন। তার ছেলেমেয়েরা ছোটবেলায় অনেকবার আবদার করেছে, এখন নাতি নাতনিরা করে, কিন্তু প্রতিবারই তিনি কিছু না কিছু বলে এড়িয়ে যান। আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারেননি যে তার মাথায় কিছুতেই ভূতের গল্পের প্লট আসে না। যেহেতু তিনি একজন নামকরা লেখক, তাই কেউ কল্পনাও করতে পারে না যে তিনি ভূতের গল্প লিখতে পারেন না। এখন তিনি মৃন্ময়কে না বলবেন কিভাবে? দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এদের সাথে। তিনি হালকা করে বলার চেষ্টা করলেন, ভৌতিক উপন্যাস কেন? অন্য কিছু। মৃন্ময় বাধা দিয়ে বলে উঠল, ওটাই তো আকর্ষণ। আজ পর্যন্ত কেউ আপনার ভৌতিক গল্প উপন্যাস পড়েনি। এই প্রথমবার আমাদের পত্রিকায় ছাপা হবে। হতাশায় পেনটা ছুঁড়ে ফেললেন সুবীর বাবু। লিখতে বসেছিলেন ভৌতিক উপন্যাস, কিন্তু ঘণ্টা তিনেক পরে তার ডায়েরি ভরে উঠেছে একটা টানটান গোয়েন্দা কাহিনীতে। আগের দিন তো আরও যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেল। বাড়ির সবাই সন্ধেবেলা মার্কেটিং করতে বেরিয়ে যাবার পর সুবীরবাবু সারা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসেছিলেন। তার ধারণা হয়েছিল এরকম পরিবেশে মাথায় প্লট আসবে, কিন্তু শেষমেশ হাওয়ায় মোমবাতি গেল নিভে আর অন্ধকারে সুইচ বোর্ডের কাছে যেতে গিয়ে খেলেন এক আছাড়। কি যে করবেন ভেবে পাচ্ছেন না সুবীর বাবু। মৃন্ময়ের কাছে বোধ হয় মুখ দেখাতে পারবেন না। সত্যি কথাটা এবার সবার কাছে স্বীকার করতেই হবে। বেলদা স্টেশনে নেমে চারিদিকে চোখ বোলাতেই সুবীরবাবুর চোখে পড়ল তার নাম লেখা ছোট পোস্টার নিয়ে 1 বছর 30 ছেলে দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে গেলেন। হোটেল অন্নপূর্ণা? হ্যাঁ স্যার। আপনি নিশ্চয়ই বিখ্যাত লেখক সুবীর চৌধুরী? মাথা নাড়লেন সুবীরবাবু। আমি অভিজিৎ, হোটেল অন্নপূর্ণার ম্যানেজার। আপনি আসছেন শুনে নিজে নিতে এলাম। বাইরে গাড়ি আছে স্যার, চলুন। কালো স্করপিওতে চড়ে বসলেন সুবীরবাবু। অভিজিৎ নিজেই চালাচ্ছে। সুবীরবাবু জিজ্ঞাসা করলেন, তুমি বাঙালি? হ্যাঁ স্যার। ছোটবেলায় আপনার লেখা গোয়েন্দা গোবিন্দ সিরিজ গোগ্রাসে গিলে খেতাম বললেই চলে স্যার। অভিজিতের কথা শুনে সুবীরবাবু হাসলেন। সুবীরবাবুর এক লেখক বন্ধু একদিন কথায় কথায় জানান যে তিনি মাঝে মাঝে কোনো নির্জন হিল স্টেশন বা সমুদ্রের ধারে একলা একলা ঘুরতে চলে যান, তাতে নাকি মাথায় গল্পের প্লট আসে ভালো। কথাটা সুবীরবাবুর বেশ মনে ধরে। ভূতের গল্প লেখার শেষ চেষ্টা হিসেবে তিনি বাইরে যাবেন ঠিক করেন। তিনি যখন ভাবছিলেন কোথায় যাওয়া যায়, তখনই তার ভাগ্নে কুন্তল তাকে বলে, মামা, তুমি চাঁদিপুর চলে যাও। আমি এই মাস 2 আগে ওখানে একটা হোটেল কিনেছি। নিজের মতো করে রেনভেট করাচ্ছি আর বিল্ডিংও কিছু বাড়াচ্ছি, তাই এখন বেশি বুকিং করা হচ্ছে না। এমনিতে চাঁদিপুরে পর্যটকদের ভিড় খুব একটা বেশি থাকে না, তার ওপর আমার হোটেলে বোর্ডারের সংখ্যা এখন খুবই কম, তাই তুমি নিশ্চিন্তে লেখালেখি করতে পারবে। ভাগ্নের প্রস্তাব মনে ধরে সুবীরবাবুর। স্যার, এই আপনার রুম। দেখুন পছন্দ হয়েছে কিনা। অভিজিৎ বলে, খুব পছন্দ হয়েছে। জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, আর কি চাই। এখন 1 কাপ চা পেলে ভালো হতো। অবশ্যই স্যার, আপনার যখন যা দরকার হবে শুধু মুখে একবার বলবেন। আপনি এত বড় লেখক, তার উপর আমাদের স্যারের মামা, আপনার কোনো অসুবিধা হতে দেব না আমরা। হোটেলটা সত্যিই নির্জন। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সুবীর বাবুর রুম দোতলায়।
এখানে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। নিচের তলায় কয়েকটা রুমে লোক আছে বলে মনে হলো। দুপুরে খাওয়া দাওয়ার পর সুবীর বাবু লিখতে বসলেন। জানালার ধারেই টেবিল চেয়ার দেওয়া আছে। একটানা লিখে চললেন। ভাবলেন প্রথমে ছোটদের জন্য লিখবেন। লেখা যখন শেষ করলেন দেখলেন সেটা ছোটদের উপযোগী একটা অ্যাডভেঞ্চার কাহিনীতে পরিণত হয়েছে। ভূতের নাম গন্ধ নেই তাতে। সুবীর বাবুর চোখে জল এসে গেল প্রায়। অদ্ভুত ব্যাপার, তিনি কত কত গল্প উপন্যাস লিখেছেন ছোটদের, বড়দের সবার জন্য, কিন্তু কিছুতেই আর একটাও ভূতের গল্প লিখতে পারছেন না। রুম ছেড়ে বারান্দায় বেরিয়ে এলেন সুবীর বাবু। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আপনি কি বাঙালি? অচেনা কণ্ঠস্বরের আহ্বানে পেছনে ফিরে তাকালেন সুবীর বাবু। পায়জামা পাঞ্জাবি পরিহিত সৌম্য দর্শন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বয়স ওনার চেয়ে অল্প একটু বেশি মনে হচ্ছে। সুবীর বাবু বললেন, হ্যাঁ, আপনি? আমি নীলাদ্রি সেন। কটকে বাড়ি আমার। ওখানকার একটা স্কুলের অঙ্কের শিক্ষক ছিলাম। আপনি কি একলা এসেছেন? হ্যাঁ। আপনার কোন রুম? আপনার দুটো রুম, পরেরটা আমার। আমিও একলাই এসেছি। নীলাদ্রি বাবুর সাথে সুবীর বাবুর আলাপ বেশ জমে উঠল। কিছু পরে দুজনে সুবীর বাবুর রুমে এসে বসলেন। ভারী অমায়িক ভদ্রলোক, আর সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে গানও আছে। এমন আন্তরিকভাবে কথা বলছেন যেন সুবীর বাবুর কতদিনের চেনা। সুবীর বাবু শেষমেশ মনের দুঃখ আর মনে চেপে রাখতে পারলেন না, নীলাদ্রি বাবুকে তার ব্যর্থতার কথাটা বলেই ফেললেন। নীলাদ্রি বাবু মন দিয়ে সব শুনলেন, তারপর বললেন, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? আপনি ভূতের গল্পে লিখতে বসলেই শুরুতেই ভেবে নিচ্ছেন ভয়ানক কিছু লিখতে হবে, ভয়াবহ পরিবেশ সৃষ্টি করতে হবে। মাথায় অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন। আর 5টা গল্প যেভাবে লেখেন সেইভাবে লেখার চেষ্টা করুন। ধরে নিন না, আত্মাও খুব স্বাভাবিক একটা ব্যাপার, মানুষের মতো তারাও আছে জগতে। গল্পের প্লট মাথায় এমনিই চলে আসবে, জোর করে ভাবার দরকার নেই, বুঝলেন? এই পর্যন্ত বলে নীলাদ্রিবাবু পকেট থেকে একটা নীল রঙের সুন্দর পেন বার করে সুবীরবাবুকে দিয়ে বললেন, আমাদের এই নতুন বন্ধুত্বের চিহ্ন স্বরূপ এই পেনটা আপনাকে উপহার দিলাম। এবার এটা দিয়ে একটা ফাটাফাটি ভৌতিক উপন্যাস লিখে ফেলুন দেখি। নীলাদ্রি বাবু তার রুমে ফিরে যাবার পর সুবীরবাবু একবার ভাবলেন সমুদ্রের দিক থেকে একবার ঘুরে আসবেন, কিন্তু তারপরই সিদ্ধান্ত বদল করে উপহার পাওয়া পেনটা নিয়ে আবার লিখতে বসলেন। স্যার, স্যার শুনছেন? অভিজিতের ডাকে সম্বিত ফিরল সুবীরবাবুর। কাচুমাচু হয়ে সে বলল, স্যার জানি লেখার সময় আপনাকে বিরক্ত করা ঠিক নয়, কিন্তু রাত 12:30 বেজে গেছে, আমাদের স্টাফরা এবার কাজ গুছিয়ে শুয়ে পড়বে, আবার তো ওদের ভোর থেকে উঠে পড়তে হয়, তাই বলছিলাম কি আপনি যদি রাতের খাবারটা খেয়ে নিতেন। সুবীরবাবু অবাক হয়ে বললেন, রাত 12:30 বেজে গেছে? হ্যাঁ স্যার, আপনি খুব মন দিয়ে লিখেছিলেন বলে খেয়াল করেননি। বিকেলের চাও আপনি খাননি। আমাদের রুম সার্ভিসের ছেলেদের ডাকে ফিরেও তাকাননি আপনি। আমি নিজে এসেছিলাম রাতে কি খাবেন জানতে, কিন্তু আপনি মন দিয়ে লিখছিলেন, কিছুই বলেননি, তাই আমি নিজেই আপনার ডিনারের মেনু ঠিক করেছি বাধ্য হয়ে। সুবীরবাবু হতভম্ব হয়ে গেছেন। তোমরা এতবার আমাকে ডেকেছ? হ্যাঁ স্যার, আমি তো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ডেকেছি। ও আচ্ছা, সরি, বুঝলে লেখায় মগ্ন হয়ে গিয়েছিলাম। অপ্রস্তুত হয়ে বললেন সুবীরবাবু। না না স্যার, কি বলছেন আপনি? খাবার এনেছে, আপনি খেয়ে নিন। সুবীরবাবু গোগ্রাসে খেতে আরম্ভ করলেন। এত খিদে পেয়ে গেছে বুঝতেই পারেননি। খাওয়া শেষ করে নিজের লেখার খাতার দিকে মনোনিবেশ করলেন। পাতার পর পাতা উল্টে যাচ্ছেন আর অবাক হয়ে যাচ্ছেন। ছোটদের জন্য ভারী মজাদার একখানা ভৌতিক উপন্যাস লিখে ফেলেছেন তিনি। সেটা শেষ করে দ্বিতীয় উপন্যাসটায় চোখ বোলাবার সময় তার নিজেরই ভয় গায়ের লোম খাড়া হয়ে উঠল। এটা সূর্যের জন্য দিলে মৃন্মতো লুফে নেবে। সুবীরবাবুর নিজেরই বিশ্বাস হচ্ছে না যে উনি এই উপন্যাস দুটো লিখেছেন। বিস্মিত সুবীরবাবু ভাবতে বসলেন যে এটা কি করে সম্ভব হলো। তার এতদিনের ব্যর্থতা মাত্র কয়েক ঘন্টায় সাফল্যে বদলে গেল। তবে কি নীলাদ্রি বাবুর পরামর্শ মাথায় রেখে লিখতে বসেছিলেন বলেই এমনটা ঘটল? কাল সকালেই নীলাদ্রি বাবুকে ধন্যবাদ জানাতেই হবে। নীলাদ্রি বাবুর রুমের দরজায় তালা দেখে সুবীরবাবু হতাশ হয়ে পড়লেন। ভদ্রলোক কি হোটেল ছেড়ে দিলেন? পর মুহূর্তেই সুবীরবাবুর মনে হলো উনি তো সমুদ্রের ধারে ঘুরতেও যেতে পারেন। আজ তিনি নিজেও যাবেন, আর তো ভূতের গল্পের চাপ নেই। সুবীরবাবু নিচে নেমে এসে ম্যানেজারের অফিসে গেলেন। ছোট্ট ছিমছাম অফিস। ম্যানেজারের চেয়ারে অভিজিৎ বসে আছে।
তার উল্টো দিকের চেয়ারে এক ভদ্রলোক বসে কথা বলছেন। সুবীরবাবুকে দেখে অভিজিৎ শোষব্যস্ত হয়ে উঠে দাঁড়াল। স্যার, আপনি কষ্ট করে নামলেন কেন? ফোন করলেই যা দরকার সব পাঠিয়ে দিতাম। কষ্টের কি আছে? আমি এখনো এত বুড়ো হইনি যে সিঁড়ি ভেঙ্গে নামতে পারবো না। আমি ভাবলাম তোমার সঙ্গে এক কাপ চা খেয়ে সমুদ্রের দিকে যাব। এ তো আমার অনেক সৌভাগ্য স্যার। 3 কাপ চায়ের অর্ডার দিয়ে অভিজিৎ অন্য ভদ্রলোকটির উদ্দেশ্য বলল, পুনিত বাবু, আমি এনার কথাই বলছিলাম, বিখ্যাত সাহিত্যিক সুবীর চৌধুরী। আর স্যার, ইনি পুনিত মোহান্তি, আগের মালিকের আমলে এই হোটেলের ম্যানেজার ছিলেন। পুনিত বাবু নমস্কার করে বললেন, এদিকে কাজে এসেছিলাম তাই একবার ঢুকে গেলাম। পুরনো কাজের জায়গা। সুবীরবাবু একটু হাসলেন, তারপর অভিজিৎকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, 12 নম্বর রুমের নীলাদ্রি বাবু কোথায় গেছেন বলতে পারবে? উনি বেড়াতে গেছেন কোথাও, না বাড়ি চলে গেলেন? যদি বাড়ি ফিরে গিয়ে থাকেন তাহলে তোমার রেজিস্টার থেকে ওনার ঠিকানাটা আমাকে দিও। অভিজিৎ অবাক হয়ে বলল, স্যার, ওই রুমে তো কেউ নেই। ইনফ্যাক্ট ওই ফ্লোরে আপনি ছাড়া আর কেউ নেই। আপনার লেখালেখির সুবিধার জন্য কুন্তল স্যার ওই ফ্লোরে আপনার রুম দিতে বলেছিলেন। কি যা তা বলছো তুমি? আমার সাথে কত গল্প করলেন ভদ্রলোক। ওনার নাম নীলাদ্রি সেন, কটকে বাড়ি। স্যার, ওই নামে কোনো বোর্ডার নেই এখানে। আপনি চাইলে রেজিস্টার দেখুন। এতক্ষণে পুনিত বাবু মুখ খুললেন, যদি কিছু মনে না করেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন। সুবীরবাবুর কাছে নীলাদ্রিবাবুর সম্পর্কে সব শুনে পুনিত বাবু বললেন, কি হয়েছে আমি বুঝতে পারছি। আমি আপনাদের কিছু কথা বলছি, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। একটু থেমে পুনিত বাবু শুরু করলেন, নীলাদ্রি সেন একজন লেখক ছিলেন, তবে উনি শুধু ভূতের গল্প লিখতেন আর অল্প স্বল্প গোয়েন্দা কাহিনী। সেই কারণেই সুবীরবাবু, আপনি লেখক হওয়া সত্ত্বেও ওনার নামের সাথে পরিচিত নন, তবে ওড়িশাতে শিশু কিশোরদের মধ্যে উনি ভীষণ জনপ্রিয় ছিলেন। ওনার লেখা এক একটা ভূতের গল্পের বই নিয়ে বাচ্চাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। আজ থেকে 4 বছর আগে নীলাদ্রি বাবু একদিন এই হোটেলে এসে ওঠেন আপনার মতোই একটু নির্জনে লেখালেখির উদ্দেশ্যে। ওই 12 নম্বর রুমে ছিলেন উনি, আর ওনার পাশে 13 নম্বরে ছিল 3টে কম বয়সী ছেলে। সেদিন রাতে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। ওই 3টে ছেলে বহু রাত পর্যন্ত তুমুল হই হল্লা করছিল। নীলাদ্রি বাবু না উনি লেখালেখি করতে পারছিলেন না ঘুমতে পারছিলেন। উনি আমাদের বলায় আমরা ছেলেগুলোকে বারণ করে আসি, কিন্তু তারা ছিল বেপরোয়া। তারা না থামায় নীলাদ্রিবাবু নিজে তাদের রুমে যান, আর সেখানেই বিপদ ঘটে। একটা ছেলে ওনাকে এমন ধাক্কা মারে যে দেওয়ালে মাথা ঠুকে ছিটকে পড়েন। মাথা ফেটে অজ্ঞান হয়ে যান। তারপরও লাথি ঘুষি মারতে থাকে। ছেলেগুলোর যখন হুঁশ হয় তখন সব শেষ। বয়স তো হয়েছিল, এত অত্যাচার সহ্য হয়নি। পেছনের পাঁচিলটা তখন নিচু ছিল। ছেলেগুলো ভয় ওই ঝড় জলের মধ্যেই পাঁচিল টপকে পালায়, যদিও পড়ে সবাই ধরা পড়ে যায়। ওই ফ্লোরে সেদিন শুধু ওই দুটো রুমই বুক ছিল, আর ঝড় বৃষ্টির আওয়াজে আমরাও কিছু বুঝতে পারিনি, তাই সমস্ত ঘটনাটা সকালে ধরা পড়ে। পুলিশ আসে, ওনার বাড়িতে খবর দেওয়া হয়। একটা অদ্ভুত ব্যাপার ঘটে, ওনার ছেলেমেয়েরা অনেক খুঁজেও ওনার প্রিয় নীল রঙের পেনটা খুঁজে পায় না। উনি ওটা দিয়েই লেখালেখি করতেন। বাকি সব জিনিসপত্র ঠিকঠাকই ছিল। এর ঠিক 1 মাসের মাথায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে, নীলাদ্রি বাবুকে চিনত এমন একজন ওড়িয়া লেখক এই হোটেলে ওঠেন। তাকে বারান্দা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। নীলাদ্রি বাবুর আত্মাকে তিনি দেখেছেন বলে দাবি করেন। তিনি নাকি তার দিকে এগিয়ে আসছিলেন। এই কথাটা একটু একটু করে ছড়িয়ে পড়েছিল। ওই লেখকের কথা শুনে এক দুঃসাহসী তরুণ লেখক আমাদের হোটেলে আসে, কিন্তু তারও একই অভিজ্ঞতা হয়। সেও নীলাদ্রি বাবুর পূর্ব পরিচিত ছিল। তাকে নাকি নীলাদ্রি বাবু নাম ধরে ডেকেছেন। ক্রমশ এই হোটেলটা ভূতের হোটেল নামে কুখ্যাত হয়ে ওঠে। ব্যবসায় মন্দা দেখা দেয়। মালিক ঠিক করেন হোটেলটা বিক্রি করে দেবেন, কিন্তু সেখানেও সমস্যা। ভূতের বদনামের জন্য কেউ কিনতে চায় না। শেষে হোটেলটা বন্ধই করে দেওয়া হয়। আমিও কাজ ছেড়ে পুরীতে আমার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে নতুন লজ খুলেছি। আমার মনে হয় এখনকার মালিক কিছু না জেনেই হোটেলটা কিনেছেন। অভিজিৎ সম্মতিসূচক ঘাড় নাড়ে। পুনিত বাবু আবার বলেন, সত্যি বলতে কি হোটেলটা আবার চালু হয়েছে শুনে আমি কৌতূহল বশত খোঁজ নিতে এসেছিলাম। যতই হোক নিজের পুরনো কর্মক্ষেত্র তো।
আমার মনে হয় নীলাদ্রি বাবু তার প্রিয় পেনটা কোনো লেখকের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কারণ ওই দুই লেখক আর সুবীরবাবু ছাড়া আজ পর্যন্ত আর কেউ ওনাকে দেখেনি। আমার মনে হয় এবার ওনার আত্মা শান্তি পাবে আর কেউ কোনো দিন ওনাকে দেখতে পাবে না। সুবীরবাবুর মাথাটা যেন ঘুরছে। ধীর পায়ে তিনি বেরিয়ে এলেন। অভিজিৎ তাকে ডাকছে কিন্তু তিনি সাড়া দিতে পারলেন না। চুপচাপ নিজের রুমে ফিরে এসে খাটের ওপর বসে রইলেন। হঠাৎ দমকা হাওয়ায় একটা কাগজ উড়ে এসে তার কোলে পড়ল। কাগজটায় চোখ পড়ল তার। স্নেহের সুবীরবাবু, কাল আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই পরিচয়টা যদি আমার জীবিত অবস্থায় হতো তাহলে বোধহয় আমরা খুব ভালো বন্ধু হতাম। আপনার মতো একজন লেখকের হাতে আমার প্রিয় কলমটি তুলে দিতে পেরে এতদিনে আমি শান্তি পেলাম। আমার স্ত্রী, ছেলেমেয়েরা আমার কলমটি আমার স্মৃতি হিসেবে যত্ন করে তুলে রেখে দিত, কিন্তু আমি তা চাইনি। আমার ইচ্ছে আমার কলম লিখে চলুক। আমার শেষ দুটি উপন্যাস আপনাকে উপহার দিয়ে গেলাম। দুর্ভাগ্য এগুলির প্লট আমার মাথায় থাকলেও লিখতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমার জীবনদীপ নিভে যায়, কিন্তু আজ আর আমার কোনো আফসোস নেই। আমি আজ মুক্ত। ভালো থাকবেন, আর আমি জানি আপনি নিজেই এবার খুব ভালো ভালো ভূতের গল্প লিখতে পারবেন। ইতি, আপনার হতভাগ্য বন্ধু। সুবীরবাবুর চোখের পাতা দুটো ভিজে এলো। টেবিলে রাখা নীল পেনটার দিকে তাকিয়ে মনটা ভারী হয়ে গেল। তিনি ঠিক করলেন কটকে গিয়ে একবার নীলাদ্রি বাবুর পরিবারের সঙ্গে দেখা করবেন। মানুষটাকে আরও ভালোভাবে জানতে বড্ড ইচ্ছে করছে তার। রামধনু আর সূর্যর পূজাসংখ্যার বিশেষ আকর্ষণ হল সাহিত্যের বিখ্যাত ভৌতিক লেখক নীলাদ্রি সেনের দুটি অপ্রকাশিত ভৌতিক উপন্যাস, যা অনুবাদ করেছেন তার বন্ধু লেখক নীলাদ্রি সেন, আর সুবীরবাবুরও নিজের লেখা দুটি ভৌতিক উপন্যাস থাকছে। হ্যাঁ, সুবীরবাবু এখন খুব সহজেই ভূতের গল্প লিখে ফেলছেন। সমাপ্ত।